শিক্ষা ও স্বাস্থ্যে গুরুত্ব দিয়ে ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। চলতি অর্থ বছরের চেয়ে ৫০% বেশি। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি। প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ঋণ নির্ভর উন্নয়ন কর্মসূচির সমালোচনা সিপিডি। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অলমোস্ট পুরাটাই হলো আমার ঋণের উপরে। তো এইটা তো একটা বিরাট ঝুঁকি কিন্তু আমাদের সৃষ্টি করছে। যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, রুটি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। র্যাবকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল আওয়ামী লীগ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিচালনায় হচ্ছে নতুন আইন, মার্কিন নিষেধাজ্ঞা তুলতে নাম বদলের চিন্তা। স্থানীয় নির্বাচনে অনিয়ম হলে উত্তপ্ত হবে রাজপথ, হুঁশিয়ারি বিরোধীদের। ঐক্যের তাগিদ সরকারি দলের। রক্তপাত এড়াতে সবাইকে আলোচনায় বসার আহ্বান সিইসি। জ্বালানির পর বাড়ছে বিদ্যুতের দাম, ৩২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন, চাপ কম থাকার অজুহাত। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মোছা নিয়ে দুপক্ষের উত্তেজনা, ৯ ঘন্টা পর ১৪৪ ধারা প্রত্যাহার। ভিসি পরিবর্তন সহ ৩ দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি। এবং হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর। চিকিৎসা খরচ জোগাতে হিমশিম নিম্নবিত্ত। জেলা হাসপাতাল ঘুরে ঢাকায় আসা রোগীর মৃত্যুই বেশি। লক্ষণভিত্তিক সেবা দেওয়ার পরামর্শ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে গুরুত্ব দিয়ে ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্প ঋণ ধরা হয়েছে ১,১০,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, সময়মতো প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। অনিয়ম পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সামলে নিতে আগামী অর্থবছরে উন্নয়ন বরাদ্দ বাড়াচ্ছে নতুন সরকার। চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকে প্রায় ১ লাখ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থবছরে এডিপির আকার হচ্ছে ৩ লাখ কোটি টাকা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে নতুন অর্থ বছরের এডিপি অনুমোদিত হয়। বরাদ্দের ১,৯০,০০০ কোটি টাকা সরকারি অর্থায়ন, বাকি ১,১০,০০০ কোটি টাকা প্রকল্প ঋণ থেকে ধরা হয়েছে, যা চলতি অর্থ বছরের মূল এডিপি থেকে ৩০% এবং সংশোধিত এডিপি থেকে প্রায় ৫০% বেশি। আগামী অর্থ বছরে সরকারের প্রাধান্য তালিকার শীর্ষে জায়গা পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, এরপর স্বাস্থ্য ও শিক্ষা খাত। একই সঙ্গে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে ১৭,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, বরাদ্দে এককভাবে শুধু অবকাঠামো নয়, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সময়মতো প্রকল্প শেষ করতে সরকার জোর দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হয়। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিগত দিনে জনস্বার্থ সংশ্লিষ্ট নয় এমন প্রকল্প যাচাই বাছাই করে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পার হয়ে গেছে। আসছে বাজেটে সরকার দরিদ্রদের জীবনমান উন্নয়নে বেশি প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। তবে ঋণ নির্ভর উন্নয়ন কর্মসূচির সমালোচনা করে গবেষকরা বলেন, অর্থনীতির স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি সহ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বাজেট আলোচনায় আসছে না।
আগামী 11 জুন জাতীয় সংসদে প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে নতুন সরকারের বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় গবেষকরা বলেন সরকার 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে। এর মধ্যে 1,30,000 কোটি টাকায় হয়তো ঘাটতি থাকবে। উন্নয়নের ভিতরে যে ব্যয় সেটা আমরা করতে পারি না, কনসার্ন আছে এইটার ভেতরে থেকে, এবং আমরা সবচেয়ে বড় কথা জিডিপির হার খুবই কম, ফলে অর্থে সম্পদের সংস্থান নাই। 3 লাখ কোটি টাকার এডিপিরও সমালোচনা করেন গবেষকরা। বলেন সরকারের উন্নয়ন কর্মসূচি পুরোটাই ঋণ নির্ভর হচ্ছে, যা শঙ্কার। ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে, খাল খনন আলোচনা হচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবং যার সবচেয়ে বড় প্রকাশ হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের রুটি রুজি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না। রাজস্ব আয় ইজ ইকুয়াল টু রাজস্ব ব্যয়, এবং আমার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অলমোস্ট পুরাটাই হলো আমার ঋণের উপরে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক, এবং এটার উপরে আমাদের যে সুদ আসল ক্রমান্বয়ে বাড়ছে। তো এইটা তো একটা বিরাট ঝুঁকি কিন্তু আমাদের সৃষ্টি করছে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান এবারের বাজেটে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। হত দরিদ্র, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এই গ্রুপ অফ পিপুলকে কিভাবে আরেকটু ভালো থাকার ব্যবস্থা করা যায়, তাদেরকে এডুকেশন দিয়ে, স্কিল দিয়ে এবং কিছু টুলস দিয়ে। সরকারি সংস্থাগুলো দক্ষতার সঙ্গে বরাদ্দের অর্থ কেন ব্যয় করতে পারবে না তা জবাবদিহির আওতায় আনার তাগিদ দেন আলোচকরা। এখন ইনফরমেশন জানিয়েছি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নারী এমপিদের ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন সেলিমা রহমান এমপি। তিনি জানান দল ও দেশের জন্য সবাইকে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে নারী সংসদ সদস্যরা সহায়ক ভূমিকা পালন করবেন বলে জানান তিনি। নারীর ক্ষমতায়ন ও জনকল্যাণে নারীরা যেন ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দু একজনের কথা বলেছি। সংরক্ষিত আসন তাদের কোনো এলাকা নাই, কাজেই সেখানে আমরা কিভাবে কোন এলাকায় কাজ করব কিংবা কোথায় কাজ করব সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সকল কাজের মধ্যেই তো আমার পলিটিক্সটা প্রধান, সেটাকে সামনে রেখে এবং যাতে সমগ্র জাতি দল ঐক্যবদ্ধ থাকে সেটার জন্য অবশ্য আমাদের চেষ্টা করতে হবে। নারীদের ক্ষমতায়ন তো করছেন এবং আমরা সেইখানে সহযোগিতা করব। ঘাটতি সমন্বয়ে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়ানোর চায় পিডিবি। 1 জুন থেকেই নতুন দাম কার্যকরের আবেদন করেছে সংস্থাটি। এরই মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 32% পর্যন্ত গড় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে বিতরণ সংস্থাগুলো। বুধবার থেকে গণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জ্বালানি তেল, এলপি গ্যাসের দামে বড় উল্লম্ফনের পর এবার শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। চলতি অর্থবছরে 62,000 কোটি টাকার ঘাটতির কথা জানিয়ে বিদ্যুতের পাইকারি দর 21% বাড়ানোর প্রস্তাব পিডিবির, যা জুন থেকেই কার্যকর চায় সংস্থাটি। শুধু তাই নয়, সমন্বয়ের নামে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়ানোর এখতিয়ার চাইছে সরকারি এ প্রতিষ্ঠানটি। ডলার রেট যেটা বাড়ছে, তারপরে বিভিন্নভাবে তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে, এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের হাতে? এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম সর্বোচ্চ 32% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়েছে। আর তাতে যাপিত জীবনে নতুন করে খরচ কাটছাটের শঙ্কায় সাধারণ মানুষ। এমনি তো সব জিনিসের দাম বেশি, আমাদের আয় ইনকাম বাড়ে নাই, সো এইটা মরার উপর খাড়ার ঘা। সাধারণ মানুষ তো চলাফেরা খুবই কষ্টকর। দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ শুধু বিলাসিতা নয়, মানুষের অধিকার। তাই সাধারণ মানুষকে চাপে না ফেলে বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় রোধ করে ঘাটতি সমন্বয়ের পরামর্শ তাদের। অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয়, সবকিছু ভোক্তা আর উৎপাদকের উপরে, তো এটা তো চাপিয়ে দিলে তো চলবে না। পার ইউনিট বিদ্যুতে ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা, আমাদের হিসেবে 8 টাকার উপরে কোনোভাবেই হতে পারে না। লুণ্ঠনমূলক ব্যয়
কমিয়ে ন্যায্য যৌক্তিক ব্যয় নির্ধারণ করেন, সেটা না করে যদি মূল্যবৃদ্ধি করা হয় তাহলে তো সেটা জ্বালানি সুবিচার হলো না। বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই। এই অবস্থায় আরও এক দফা দাম বাড়ানো হলে এর সম্ভাব্য নানামুখী প্রভাব নিয়ে উদ্বেগে ভোক্তারা। তাদের চাওয়া দাম বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক নানা ব্যয় কমিয়ে যেন ঘাটতি সমন্বয় করা হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। জনগণ এমনিতেই নানা চাপে পিষ্ট, তেল থেকে শুরু করে নানা জায়গাতেই আসলে বিভিন্নভাবে মানুষের খরচ শুধু বেড়েই চলছে। এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, কি পরিস্থিতিতে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? না, আসলে যে জ্বালানি পণ্যের কথা যদি বলতে যাই, এখন জ্বালানি তেল যে দামে বিক্রি হচ্ছে সেটি কিন্তু ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। এবং আপনি জানেন যে গত মাসে যে এলপিজির দাম বাড়ানো হয়েছিল সেটিও কিন্তু বেশ গ্রাহকের জন্য একটি বড় একটি চাপ, কারণ এরকম মানে দাম বৃদ্ধি এলপিজির ক্ষেত্রে সেটিও কিন্তু আগে কখনো দেখা যায়নি, মানে এত বড় অঙ্কের একবারে। তো এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের এই মুহূর্তে চলতি অর্থ বছরে সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে ৬২,০০০ কোটি টাকা। যদি বিদ্যুতের দাম সমন্বয় করা না হয় তাহলে সেটি আসছে অর্থ বছরে ৬৫,০০০ কোটি টাকা ছাড়াতে পারে। তো সেই জায়গাতে তারা এবার বিদ্যুতের দাম বাড়ানোর যে একটি প্রস্তাব সেটি নিয়ে গিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিতে, এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে পাইকারি বিদ্যুতের দাম যেন ২১% বাড়ানো হয় এবং সেটি যেন জুন থেকেই কার্যকর করা হয়। এবং একই সঙ্গে পিডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে বছরে যেন ২ বার বিদ্যুতের দাম সমন্বয় করা হয়, এমন একটি প্রস্তাবও কিন্তু পিডিবির আবেদনে রাখা হয়েছে। এবং এই যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদন, অর্থাৎ পিডিবির আবেদনের সঙ্গে সঙ্গে বাকি যে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো রয়েছে, ডেসকো, ডিপিডিসি, নেসকো, ওজোপাডিকো, তাদের কথা যদি বলতে চাই, বা পল্লী বিদ্যুৎ, তারাও কিন্তু যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আবেদন নিয়ে গেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে। এবং সেখানে কিন্তু যে সংস্থাভেদে ৫% থেকে শুরু করে ৩২% পর্যন্ত বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে যে হারে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হবে সেটিও যেন মানে সেই দামটিও যেন এখানে সমন্বয় করা হয় বা যুক্ত করা হয়, তেমন আবেদন করা হয়েছে। এবং এসব আবেদনের উপর আগামী বুধ বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন বা তার পরদিন যে গণশুনানি হবে। প্রথম দিন পাইকারি পর্যায়ে বিদ্যুতের দামের আবেদনের উপর, পরদিন আমরা দেখেছিলাম বিগত আওয়ামী লীগের সরকারের সময় বিদ্যুতের দাম একই মাসে কিংবা ২-৩ মাসের মধ্যে বেশ কয়েকবার একই সাথে বাড়িয়ে দেওয়া হলো। এখন আবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে এবং এটি বছরে ২ বার তারা সমন্বয় করতে চায়। কতটা যৌক্তিক আসলে? না, সেই যৌক্তিকতা নিয়ে আসলে যে নানান ধরনের যে মানে পিডিবির পক্ষ থেকে বা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এক ধরনের যুক্তি দেওয়া হয়েছে, পাল্টা মতামত হিসেবে কিন্তু যে বিশেষজ্ঞরা সেটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পিডিবির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে বিদ্যুতের যেই মানে সরবরাহ ব্যয়, উৎপাদন করে সরবরাহ ব্যয়, সেটি ১২ টাকা ৯১ পয়সায় গিয়ে পড়ে এবং সেখানে বিপরীতে বিক্রি হচ্ছে ৬ টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ এখানে কিন্তু একটি বড় একটি ঘাটতি রয়ে গেছে, সেটি পিডিবির পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তারা যে কথাটি বলছেন যে বিশ্ববাজারে তেল, গ্যাস কিংবা কয়লার দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে মানে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নও হচ্ছে, এরকম একটি অবস্থায় পিডিবির উপর আর্থিক চাপ পড়ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা যে কথাটি বলছেন যে নানা সময়ে যে অযৌক্তিক ব্যয় বাড়ানো হয়েছে, চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, ক্যাপাসিটি বাড়ানো হয়েছে এবং ভুল নীতি, এসবই ঘাটতির কারণে দায়ী এবং সেই দায়টি যেন গ্রাহকের উপর চাপানো না হয় সে কথাটি বিশেষজ্ঞরা বলছেন। এবং একই সঙ্গে তারা একটি সতর্ক করেছেন যে বিদ্যুতের দাম যদি বাড়ানো হয়, যেহেতু এটি একটি কৌশলগত পণ্য, তার প্রভাব আসলে যে নানাভাবে সম্ভাবনা আছে, কিন্তু এই যে চাহিদা এবং যে সরবরাহ জ্বালানির, এটির কি অবস্থায় আছে? না, সেখানেও কিন্তু যে একটি বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে জ্বালানির যে সরবরাহ, সেখানে কিন্তু যে বড় ধরনের একটি ঘাটতি রয়েছে এবং তার ফলে মানে গ্যাসের জন্য, গ্যাস পেতে এতদিন আমরা যে দেখতাম যে জ্বালানি তেল পাওয়ার জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি, এখন যেটি দেখা যাচ্ছে যে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি। আমাদের একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি ফিরে তারপর আমরা জ্বালানির পরিস্থিতি নিয়ে কথা বলবো।
এবার লম্বা লাইন সিএনজি স্টেশনে। গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। লাইনে প্রেসার না থাকায় নেওয়া যাচ্ছে না 200 থেকে 300 টাকার বেশি। 2 ঘন্টা আপনার সিরিয়ালে দাঁড়ায় থেকেও আপনার প্রেসার নাই। গ্যাস ঢুকছে 190 টাকা, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকা। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ সংকট নয়, জ্বালানি তেলের পর এবার গ্যাস নিয়ে সিন্ডিকেট করছে একটি চক্র। মূলত দাম বাড়ানোর পায়তারা ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। আগে তেলের সমস্যা ছিল, তেল বানানোর লাগিয়া মানে এই সমস্যাটা দেখা গেছে, যেই বাড়াইছে কাম খালি। এখন বর্তমানে গ্যাসের অবস্থা, গ্যাসের সিরিয়াল কেন এটা দাম বাড়াইবো, তাহলে আর আগেই বাড়াই দেব। অবশ্য পাম্প কর্তৃপক্ষ বলছে অসহায় তারাও। লাইনে গ্যাসের চাপ না থাকায় নিরুপায় তারা। পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টোরেজে গ্যাস নাই, যার কারণে আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস দিতে পারি না। গত সপ্তাহ থেকেই সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার কমতে শুরু করে। আস্তে আস্তে তা চরম আকার ধারণ করছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জাফর দেখছেন প্রতিবেদন। জি রবিন, একটু বিস্তারিত জানাবেন। জ্বালানির সংকট যে পরিস্থিতি আমরা যেটি দেখতে পাচ্ছি, যে সেখানে কিন্তু যে বড় ধরনের ঘাটতি এবং সরবরাহের কারণে ব্যাপক একটি ফারাক থাকার কারণে কিন্তু যে সংকটটি দেখা যাচ্ছে। আমরা যদি বলতে চাই এখন দৈনিক গ্যাসের যে চাহিদা সেটি 4000 মিলিয়ন ঘনফুট, অথচ বর্তমানে যদি আমরা গত কয়েকদিনের চিত্র দেখি সেখানে দৈনিক সরবরাহ হচ্ছে 2740 থেকে 2760 মিলিয়ন ঘনফুট পর্যন্ত। তো অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে 1300 মিলিয়ন ঘনফুটের বেশি কিন্তু যে ঘাটতি দেখা যাচ্ছে, এবং এই ঘাটতির প্রভাব নানাভাবে পড়ছে। বিদ্যুৎ উৎপাদনে পড়ছে, সার কারখানাগুলো অন্তত এখন অর্ধেক সার কারখানাই বন্ধ, অর্থাৎ 6টি সার কারখানার মধ্যে 3টি সার কারখানা বর্তমানে বন্ধ রয়েছে, এবং শিল্প উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়ছে। জ্বালানি সংকটের একটা কারণ তো যুদ্ধ অবশ্যই আছে, এর বাইরেও দীর্ঘমেয়াদী ভাবে আমাদের জ্বালানি সংকট কেন কাটছে না? মূল জায়গা আসলে একটি যে যুদ্ধ তো মানে সচরাচর সবসময় থাকে না, কিন্তু আমাদের জ্বালানি সংকট কিন্তু মানে প্রায় সময়ই কিন্তু যেটি দেখা যাচ্ছে যে প্রায় আমরা জ্বালানি সংকটের মধ্যে রয়েছে। তো তার যেই মূল কারণটি সেটি হলো দিন দিন চাহিদা বাড়ছে, কারণ শিল্প মানে কারখানা সেগুলো বাড়ছে, মানুষের অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটি বাড়ছে, কিন্তু বিপরীতে আমার যে সরবরাহ সেটি কিন্তু দিন দিন কমছে। যে একটা সময় আমরা যেটি দেখতে পেতাম যে দেশীয় মানে গ্যাস সরবরাহ করা হতো 3000 মিলিয়ন ঘনফুটের বেশি, সেটি এখন 2700 ঘনফুটে নেমে এসেছে, এবং বড় গ্যাস ক্ষেত্রগুলোর যে উৎপাদন সেটি কিন্তু দ্রুত কমছে। বিবিআনার কথা যদি বলি বা গ্যাস এই তিতাসের মতন যে বড় বড় গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর উৎপাদন দ্রুত কমছে। অন্যদিকে বিপরীতে যে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে যতটা নজর দেওয়া উচিত ছিল বা দরকার ছিল, দাবি ছিল, সেদিকে কিন্তু ততটা নজর দেওয়া হচ্ছে না, সেটি খুব ধীর গতিতে চলছে। তার ফলেই কিন্তু যে সংকট। ধন্যবাদ আপনাকে ফারুক ভাই। রবিন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রবিন, জানাচ্ছিলেন জ্বালানি খাত এবং বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত। পুলিশের এলিট ফোর্স হিসেবে র্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে, যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহি। রাজধানীর কর্মীটলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন আগামী দিনগুলোতে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে র্যাব। পুলিশের এলিট ফোর্স র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। র্যাব সদর দপ্তরে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তার সব কর্মকাণ্ড পরিচালনা করবে। সংস্থাটির জন্য নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে, একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। কিছু কর্মকর্তার কারণে বাহিনী হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন র্যাবকে যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল তখন র্যাব রাজনৈতিক কাজে ব্যবহৃত হতো। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। নতুন আইনে র্যাবের নাম ভিন্ন হবে কিনা সরকার তা বিবেচনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল, কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন কোর্স রিনেমড করি বা রেজ করি সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত এড়াতে সব দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথ উত্তপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় জোটের নেতারা।
জাতীয় নির্বাচনের পর আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন, এরই মধ্যে ঘটা করে সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনের জন্য প্রার্থীও ঘোষণা করেছে কোনো রাজনৈতিক দল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের শেষ দিকেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, চলছে প্রস্তুতিও। স্থানীয় সরকারের সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। সুষ্ঠু একটা গ্রহণযোগ্য অবাধ একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন। এতে সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথে জবাবের হুঁশিয়ারি দিবেন বিরোধী দলীয় জোটের নেতারা। ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার ইলেকশন ছিল, লোকাল গভর্নমেন্টে যদি সুষ্ঠুভাবে না হয় সেটাতে কিন্তু রাজপথ, আমরা আবারও বলছি, ভয়াবহ উত্তপ্ত হবে। বিস্ফোরকের উত্তপ্ত পজিশনের উপর যদি আবার গোলাবারুদ নিক্ষেপ হয়, সেটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। দেশটা সেদিকে যাক, এটা আমরা চাই না। সকাল ফোরাম যে নিউজ আমাদের দিয়েছেন, সেখানে বাংলাদেশের মানুষের কাছে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি। স্থানীয় সরকারের ভোট সুষ্ঠু করতে ইসির চেষ্টার কোনো ঘাটতি থাকবে না বলেও জানান তিনি। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়টি কমিশনকে চিন্তিত করেছে বলে জানান সিএসি। একই পলিসি সবার জন্য মেনটেন করেছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 28 মে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যায়, পরে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়ার 19 মে থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাসের গণনা। 1447 হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণাপত্র। প্রিয় দেশবাসী, বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আগামী 19 মে মঙ্গলবার হতে 1447 হিজরি সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। 5,500 কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচি প্রকল্পের অনিয়ম নিয়ে 17 মে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর প্রকল্পটির অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক অসঙ্গতি বের করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। 18 মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জরুরি সভায় সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে অভিযোগ যাচাই করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নেওয়া হয়েছে বলে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। এবার বাণিজ্যের সংবাদ। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। এবারও পছন্দের শীর্ষে মাঝারি আকারের পশু। 1.5 লাখ থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি গরু। বড় ও ছোট গরুর চাহিদা তুলনামূলক কম। হাট ভর্তি গরু, ছাগল, মহিষ, মিলছে ছোট বড় সব ধরনের পশু। হাক ডাকে মুখর কোরবানির পশু বাজার। গ্রামগঞ্জের প্রতিটি হাটেই ক্রেতা বিক্রেতার ঢল। দাম হাঁকিয়ে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা বিক্রেতাদের। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে চলে বেচাকেনা। বরাবরের মতো ক্রেতাদের পছন্দের শীর্ষে মাঝারি আকারের পশু। চুয়াডাঙ্গার ডুগডুগি হাটে 1.5 লাখ থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি আকারের গরু। মেহেরপুরে বড় ও ছোট গরুর চাহিদা তুলনামূলক কম। বড় গরুর দাম আপনার 8 মণ 9 মণ, এগুলা দাম একটু কম আছে, দাম মিডিয়াম। ঈদ যতই ঘনিয়ে আসছে
পশুর হাটে ততই বাড়ছে ক্রেতা সমাগম। গতবারের তুলনায় দাম কম বলে জানান ব্যবসায়ীরা। গরু কিনে নিয়ে আসতে চাইছি, বাজারের অবস্থা তো সেরকম লাগছে না, গরু হিসাবে দাম খুব কম। জাল টাকা শনাক্তে হাটে হাটে কাজ করছেন ব্যাংকের লোকজন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রামে জুলাইয়ের গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি ও সিটি কর্পোরেশনের উত্তেজনার পরিপ্রেক্ষিতে জারি করা 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। ফ্লাইওভারের পিলার থেকে জুলাইয়ের গ্রাফিতি মোছার অভিযোগে সিটি কর্পোরেশনকে দায়ী করে রোববার রাতে মিছিল করে এনসিপি। এতে মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা মিছিল করেন তার সমর্থকরাও। পাল্টাপাল্টি মিছিলে সৃষ্টি হয় উত্তেজনা। আজ সকাল থেকে গ্রাফিতি আঁকার ঘোষণা দেয় দুপক্ষই। দুপুরে সংবাদ সম্মেলনে মেয়র বলেন, গ্রাফিতি নয়, মোছা হয়েছে পোস্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেওয়ানহাট থেকে জিইসি পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করে 144 ধারা জারি করা হয়। পরে সন্ধ্যায় তা প্রত্যাহার করে প্রশাসন। এদিকে উপাচার্য পরিবর্তন সহ 3 দফা দাবিতে গাজীপুরে ডুয়েটে শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি চলছে। মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকে আবারও উত্তপ্ত ডুয়েট ক্যাম্পাস। সবগুলো ফটক বন্ধ করে অবস্থান নেন শিক্ষার্থীদের একাংশ। তালা ঝুলছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। চেয়ার টেবিল ফেলে তৈরি করা হয়েছে ব্যারিকেড। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ সহ 3 দফা দাবি তাদের। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় গেটের বাইরে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 5 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি প্রায় 1500। চিকিৎসা খরচ জোগাতে হিমশিম অবস্থা নিম্নবিত্ত পরিবারের। বড় একটি অংশ চলে যাচ্ছে চিকিৎসা শুরুর আগেই। চিকিৎসকরা বলছেন, বিভিন্ন হাসপাতাল ঘুরে জটিল অবস্থায় আসা রোগী মৃত্যুই বেশি হচ্ছে। 11 মাস বয়সী মরিয়ম 14 দিন নিউমোনিয়ায় ভর্তি থাকার পর এবার হামের গ্রাসে ভর্তি আবার 5 দিন। এর মধ্যেই সর্বস্ব শেষ দাদি সকিনা বেগমের। জীবনের শেষ সম্বল দিয়ে চিকিৎসা করছেন নাতনির। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও ভাড়ার অভাবে যেতে পারছেন না বাড়ি। আমার স্বামী হচ্ছে অন্ধর, আমার ছেলেটা অটো চালায়। আমার একটা শেষ সম্বল একটু জিনিস ছিল স্বর্ণের, ওইটা আমি বিক্রি করে আমি আমার নাতিনটারে চিকিৎসা করাইছি। হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীদেরই গল্পই এমন। চিকিৎসা খরচ জোগাতেই হিমশিম অবস্থা নিম্নবিত্তের। এর মধ্যে বাড়তি চাপ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করায়। স্বজনদের অভিযোগ, কোনো কোনো হাসপাতাল থেকে গুরুতর বললেও অন্য হাসপাতালে গিয়ে দেখা যায় শিশুর অবস্থা স্বাভাবিক। আপনার মেয়ে তো হার্টের সমস্যা, হ্যান আমাদের এখানে হবে না। পরে ওখান থেকে আমরা এখানে চলে আসার পরে ওনারা আমাদের রিপোর্ট দেখলো, দেখার পরে বলতেছে না, কিচ্ছু নেই আপনার মেয়ে। দিনে রাত 24 ঘন্টা খালি অক্সিজেন আর অক্সিজেন ছাড়া একটা সেকেন্ডও রাখতে দেয় নাই। আল্লাহর রহমতে এখানে আসার পর ডাক্তাররা চেক আপ করছে, বলছে যে আল্লাহর রহমতে সুস্থ আছে। চতুর্থনে রেনা করি মনে করছেন বাসা দিলে রেনা আল্লাহর আমরা ধরবো। আমার এত পরিমাণ টাকা খরচ। শিশু হাসপাতালে গেলাম, আবার সৌরাদি থেকে আবার আসলাম এই যে ডিএনসিসির মধ্যে। এখানে আমরা যে 10টার সময় ঢাকা আসছি ময়মনসিংহ থেকে, 10টার সময় থেকে আমি এখানে ভর্তি হয়েছি ভোর 4টা বাজে। চিকিৎসকরা বলছেন, বিভিন্ন হাসপাতাল ঘুরে জটিল অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীদেরই মৃত্যু হচ্ছে বেশি। তাই শুরুতেই রেফার না করে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়ার অনুরোধ তাদের। ঢাকার বাইরে থেকে আমাদের কাছে আসছে না, তাদের বেশিরভাগই দেখাচ্ছে বেশ অনেকে আছে বেশ ক্রিটিক্যাল অবস্থা আমাদের কাছে আসছে। তাদের রেসপন্সও করছে দেরিতে এবং তাদের মধ্যে মৃত্যু কিন্তু বেশি হচ্ছে। বেশিরভাগ বাচ্চাই দেখা যাচ্ছে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা থেকে শুরু করে একদিনের মধ্যে মারা যাচ্ছে। চিকিৎসকরা জানান, যে শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে তাদেরকে দ্রুতই আইসিইউতে নেয়ার দরকার হচ্ছে। আর যারা দ্রুত হাসপাতালে আসছে তারা বাড়ি ফিরছেন সুস্থ হয়ে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2012 সালে প্রথম ইমামদের জন্য মাসিক 2500 রুপি ভাতা চালু করেন। এরপর মুয়াজ্জিনদের জন্য একই ব্যবস্থা করা হয়। এসব ভাতা দেওয়া হতো রাজ্যের সংখ্যালঘু ওয়েলফেয়ার বিভাগ থেকে। এরপর 2020 সালে পুরোহিতদের জন্য মাসিক ভাতা চালু করা হয়। সুবিধাভোগীরা মাসে 1000 রুপি করে পেতেন। সবশেষ বিধানসভার নির্বাচনের আগে এটি 2000 রুপি করা হয়। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পরপরই এই সুবিধা বাতিল করল। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিক্ষা ও স্বাস্থ্যে গুরুত্ব দিয়ে 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। চলতি অর্থ বছরের চেয়ে 50% বেশি। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি।
র্যাবকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল আওয়ামী লীগ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিচালনায় হচ্ছে নতুন আইন, মার্কিন নিষেধাজ্ঞা তুলতে নাম বদলের চিন্তা। এবং জ্বালানির পর বাড়ছে বিদ্যুতের দাম, 32% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন, চাপ কম থাকার অজুহাত। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।